আজকে আমরা এনভায়রনমেন্টাল পলিউশনের থার্ড পার্ট সয়েল পলিউশন অথবা মৃত্তিকা দূষণ নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক সয়েল অথবা মৃত্তিকা বলতে আমরা কি বুঝি। সয়েল হলো ভূপৃষ্ঠের উপরিভাগের আনকনসলিডেটেড এক ধরনের মেটেরিয়াল যা কিনা ন্যাচারাল অথবা বিভিন্ন ধরনের ওয়েদারিং প্রসেসের মাধ্যমে তৈরি হয়ে থাকে, যা মিনারেল ম্যাটার, অর্গানিক ম্যাটার, এয়ার, ওয়াটার দ্বারা গঠিত হয় এবং যার মধ্যে বিভিন্ন ধরনের লেয়ার দেখতে পাওয়া যায় বা হরাইজন্স দেখতে পাওয়া যায় এবং যার ওপরে উদ্ভিদ জন্মগ্রহণ করে থাকে তাকেই আমরা এক কথায় বলে থাকি সয়েল অথবা মৃত্তিকা। এরপর দেখে নেওয়া যাক হোয়াট ইজ সয়েল পলিউশন। সয়েলকে কখন আমরা সয়েল পলিউশন বলে থাকি। আমরা জানি মৃত্তিকার মধ্যে নির্দিষ্ট পরিমাণে তার কিছু ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ এবং বায়োলজিক্যাল কিছু প্রপার্টিজ রয়েছে। বাইরে থেকে অবাঞ্ছিত কোনো দূষক পদার্থের জন্য সয়েলের এই স্বাভাবিক ফিজিকো কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রপার্টিজের যদি কিছু চেঞ্জ ওভার বা তার যদি গুণগত মানের পরিবর্তন লক্ষ্য করা যায় এবং যার ক্ষতিকর প্রভাব মানুষ সহ সমগ্র জীবকুল প্রজাতির ওপর পরিলক্ষিত হয়ে থাকে, তখন তাকে আমরা বলে থাকি সয়েল পলিউশন। এরপর দেখে নেব যে কত ধরনের সয়েল পলিউশন হয়ে থাকে। প্রথমে আমরা চলে আসবো এগ্রিকালচারাল সয়েল পলিউশন, মানে যেখানে যে সমস্ত জায়গায় বা যে সমস্ত ফিল্ডের ওপর আমরা ক্রপ প্রোডাকশন করে থাকি সেই সমস্ত জায়গায় যে মৃত্তিকা থাকে তখন যেখানে সয়েল দূষিত হয়ে থাকে তাকে আমরা বলে থাকি এগ্রিকালচারাল সয়েল পলিউশন। বিভিন্ন ইন্ডাস্ট্রি, স্মল বা লার্জ ইন্ডাস্ট্রি থেকে তার আউটলেটস থেকে যখন সলিড ওয়েস্ট অথবা এফ্লুয়েন্টস মৃত্তিকার ওপর দিয়ে পরিবাহিত হয়ে পর সয়েলকে দূষিত করে তখন তাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল সয়েল পলিউশন। আবার বিভিন্ন পলিউশন বা আবার এই সয়েল পলিউশন কিন্তু আরবান অ্যাক্টিভিটিস এর দ্বারাও হয়ে থাকে। আমরা দেখতে পাই যে বিভিন্ন আমাদের আরবান এরিয়াজে আমাদের মডার্নাইজেশন বা আরবানাইজেশনের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু অ্যাক্টিভিটিস হয়ে থাকে এবং যার ফলে সয়েলের উপরিভাগের অংশ এবং সয়েলের নিচের মানে আন্ডারগ্রাউন্ড সয়েলেও দূষণ পরিলক্ষিত হয়ে থাকে। পলিউটেন্টস ইন সয়েল, সয়েলের মধ্যে কি এমন দূষক পদার্থ রয়েছে যা কিনা সয়েলকে বা সয়েলের ফিজিকো কেমিক্যাল বায়োলজিক্যাল প্রপার্টিজ এর চেঞ্জ ওভার করে থাকে এবং যার ফলে সয়েল দূষিত হয়ে থাকে। বিভিন্ন স্মল বা লার্জ ইন্ডাস্ট্রি থেকে কেমিক্যালস, মেটালিক পলিউটেন্টস নির্গত হয়। আবার অর্গানিক কিছু পলিউটেন্টস যেমন হচ্ছে আয়রন, কপার, কোবাল্ট, জিঙ্ক, মার্কারি, আর্সেনিক, নিকেল, ক্যাডমিয়াম, লেড, অ্যালকালিজ এবং বিভিন্ন ধরনের অ্যাসিডস এর জন্য সয়েল দূষিত হয়ে থাকে। অ্যাগ্রোকেমিক্যালস, বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল ফিল্ডে পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস, উইডিসাইডস ব্যবহার করার ফলে সয়েল দূষিত হয়ে থাকে। আবার সয়েলের মধ্যে লেড, আর্সেনিক, মার্কারি, কোবাল্ট, ক্যাডমিয়াম, সায়ানাইড এরকমও কিছু পলিউটেন্টস আছে যা সয়েলের দূষণের মাত্রাকে অনেক গুণ বাড়িয়ে তোলে। আবার কিছু রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়ালস যেমন থোরিয়াম, ইউরেনিয়াম, কার্বন এই সমস্ত রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়ালস গুলো সয়েল পলিউটেন্টস। আরো কিছু বায়োলজিক্যাল এজেন্টস যেমন হচ্ছে অ্যালগি, ফাঙ্গি, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাসেস, বিভিন্ন নিমাটোডস, ওয়ার্ম এগুলো সয়েলের মধ্যে উপস্থিত থেকে সয়েলকে দূষিত করে। এরপর দেখে নেব যে কোন কোন জায়গা থেকে পলিউটেন্টস আসে যার ফলে সয়েল দূষিত হয়ে থাকে। বিভিন্ন ইন্ডাস্ট্রিজ থেকে, স্মল বা লার্জ ইন্ডাস্ট্রিজ থেকে অর্গানিক কম্পাউন্ড, ফ্লাই অ্যাশ, ইনঅর্গানিক কম্পাউন্ডস এবং নন বায়োডিগ্রেডেবল কিছু মেটেরিয়ালস যার ফলে সয়েল দূষিত হয়ে থাকে। নন বায়োডিগ্রেডেবল মেটেরিয়ালস
এই ওয়ার্ডটার মানে বা এই ওয়ার্ডটার অর্থ হলো যে সমস্ত মেটেরিয়ালস আমরা যদি সয়েলে ফেলে দিই এবং ফেলার ফলে সেই পলিউটেন্টসটা সয়েলে যদি না মিশে যায় বা যদি না মিশতে পারে বা যদি না ডিগ্রেড হতে পারে, তখন সেই সমস্ত মেটেরিয়ালস বা পদার্থকে আমরা নন বায়োডিগ্রেডেবল বলে থাকি। বায়োডিগ্রেডেবল মানে ঠিক তার অপোজিট। বায়োডিগ্রেডেবল হচ্ছে যে সমস্ত মেটেরিয়ালস মাটিতে ফেললে সেগুলো মাটির মধ্যে মিশে যায়, যেমন হচ্ছে ফলের খোসা, সবজির খোসা, কাগজ, এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল। এগুলো যদি আমরা সয়েলে ফেলি তাহলে এগুলো সয়েলের মধ্যে মিশে যাবে, কিন্তু প্লাস্টিক ইজ এ নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট। প্লাস্টিক যদি আমরা সয়েলের মধ্যে ফেলি তাহলে কিন্তু কখনোই সেটা সয়েলে মিশে যাবে না। সয়েলের মধ্যে উপস্থিত থেকে সয়েলের ফিজিকো কেমিক্যাল বায়োলজিক্যাল প্রপার্টিজ এর চেঞ্জ ওভার করে এবং সয়েলকে দূষিত করে। তাহলে ইন্ডাস্ট্রিজ থেকে এই সমস্ত মেটেরিয়ালস গুলো বেরিয়ে সয়েলকে দূষিত করে। আরবান ওয়েস্ট যেমন হচ্ছে ডোমেস্টিক ওয়েস্ট, আবার বিভিন্ন হাউসহোল্ড থেকে বা কমার্শিয়াল ফিল্ড থেকে গার্বেজ, রাবিশ মেটেরিয়াল, প্লাস্টিক্স, গ্লাসেস, metallic cans, papers, ফুল রেসিডিউস, লিভস, কন্টেনার্স, এগুলো সয়েল পলিউশন করে থাকে। বিভিন্ন রেডিও অ্যাক্টিভ পলিউটেন্ট যেমন হচ্ছে নিউক্লিয়ার ডাস্ট, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, থোরিয়াম, ইউরেনিয়াম, তারপর হচ্ছে নিউক্লিয়ার ফিশন, হেভি ওয়াটার, এগুলো সয়েলের মধ্যে উপস্থিত থেকে সয়েলকে পলিউশন করে। এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, আমরা জানি যে আমাদের এই মডার্নাইজেশনের জন্য আমাদের ভারতবর্ষে দিনের পর দিন আমাদের পপুলেশন বেড়ে চলেছে, আর পপুলেশন যত বেড়ে চলেছে খাদ্যের যোগানও বাড়ানোর জন্য ফার্মার্সরা ওভার প্রোডাকশন করতে থাকে। এরপর এই পপুলেশনের সাথে প্রোডাকশনের যোগান দেওয়ার জন্য বা ক্রপের যোগান দেওয়ার জন্য বা খাদ্যের যোগান দেওয়ার জন্য তারা ওভার প্রোডাকশন করে এবং যার জন্য এগ্রিকালচারাল ফিল্ডে পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস, উইডিসাইডস এগুলো ব্যবহার করে থাকে যাতে কম সময়ে অনেক বেশি প্রোডাকশন করা যায় এবং এর ফলে সয়েল পলিউশন হয়ে থাকে। বিভিন্ন ধরনের টক্সিক মেটালস বা হেভি মেটালস যেমন হচ্ছে লেড, আর্সেনিক, মার্কারি, কোবাল্ট, ক্যাডমিয়াম, সায়ানাইড এগুলো সয়েলের মধ্যে উপস্থিত থেকে সয়েলকে দূষিত করে থাকে। বিভিন্ন বায়োলজিক্যাল এজেন্টস যেমন হচ্ছে অ্যানিমালস বা বার্ডসরা কি করে, কোনো একটা বজ্র পদার্থকে তারা মুখে করে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করে বা স্থান পরিবর্তন করে, বা এক জায়গা থেকে নিয়ে তারা খেতে খেতে সেই জিনিসটা কোনো একটা জায়গায় গিয়ে পর ডাম্প করে, এর ফলে সয়েল পলিউশন বা ল্যান্ড পলিউশন হয়ে থাকে। মানুষ, আমরা কি করি, রাস্তাঘাটে চলতে ফিরতে ফলের খোসা যেখানে খুশি ফেলে দিলাম, কেক, প্লাস্টিক, চিপস খাচ্ছি, সেই প্লাস্টিকসটা র্যাপারটা যেখানে সেখানে ফেলে দিলাম। এইভাবেও কিন্তু সয়েল পলিউশন হয়ে থাকে। আবার সয়েল থেকে বিভিন্ন ধরনের কেমিক্যালস বা ক্রনিক কিছু সল্টস লিচ করে থাকে যেটা প্ল্যান্টস এবং অ্যানিমালস এর ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে এবং সেখান থেকেও সয়েল পলিউশন হয়ে থাকে। বিভিন্ন ধরনের মেটালিক পলিউটেন্টস বিভিন্ন ইন্ডাস্ট্রিজ থেকে, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি হতে পারে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি হতে পারে, মেটালিক ইন্ডাস্ট্রি হতে পারে, যেখান থেকে বিভিন্ন ধরনের অর্গানিক এবং ইনঅর্গানিক পলিউটেন্টস বেরোয় এবং যা কিনা সয়েলের টেক্সচার, সয়েলের ফার্টিলিটি কে রিডিউস করে থাকে। সয়েল ইরোশন, বিভিন্ন ধরনের ন্যাচারাল প্রসেস যেমন হচ্ছে ওয়াটার, উইন্ড, আইস, গ্র্যাভিটি, এই ধরনের কিছু ন্যাচারাল মেটেরিয়ালস এর মুভমেন্টের জন্য বা তাদের ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ এর চেঞ্জ ওভারের জন্য সয়েল পলিউশন হয়ে থাকে। এয়ার পলিউশন, এয়ার পলিউশনের একটা অন্যতম অংশ বা অন্য একটা ইনসিডেন্ট বলতে পারি আমরা অ্যাসিড রেন। অ্যাসিড রেনের মধ্যে, অ্যাসিড রেন কাকে বলবো, অ্যাসিড রেন হচ্ছে এয়ার পলিউশনের জন্য ভূপৃষ্ঠের ওপর যখন বৃষ্টিপাত রূপে অ্যাসিড এসে আপতিত হয় এবং সেই অ্যাসিডস বা সেই বৃষ্টিপাতের পিএইচ এর মাত্রা যখন less than 5 থাকে, তার মানে অ্যাসিডিক,
তাই সেই রেনটাকে আমরা অ্যাসিড রেন বলে থাকি। এবং সেই অ্যাসিড রেন যেটা কিনা এয়ার পলিউশনের মাধ্যমে বা এয়ার পলিউশনের ফলে হয়ে থাকে, সেই অ্যাসিড রেনের মধ্যে ক্ষতিকর কিছু অ্যাসিডস থাকে যা সয়েলের ওপর আপতিত হয়ে সয়েলের ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজের চেঞ্জ ওভার ঘটায়, যেমন হচ্ছে HNO3, H2SO4 এক্সেট্রা। আরো কিছু সোর্সেস রয়েছে যার জন্য সয়েল পলিউশন হয়ে থাকে, যেমন হচ্ছে অ্যাবজর্পশন অফ টক্সিক মেটালস, সলিউবল সল্টস, মাইনিং, সলিড ওয়েস্ট অ্যাপ্লাইড সয়েলস, ফুড প্রসেসিং ওয়েস্ট, সুগারকেন ট্র্যাশ ইন ফিল্ড এক্সেট্রা এক্সেট্রা। সোর্সের মতোই একেবারে কয়েকটা শর্ট পয়েন্টে আমরা এবার দেখে নেব যে কি কি কারণের জন্য তার মানে সাধারণত সয়েল পলিউশন হয়ে থাকে। প্রথমে মেজর কারণ হিসেবে বলতে পারি ডাম্পিং সলিড ওয়েস্ট ইনটু সয়েল। তার মানে হাউসহোল্ড এবং কমার্শিয়াল জায়গা থেকে যদি আমরা সলিড ওয়েস্টকে সয়েলের মধ্যে ডাম্প করি তাহলে সেখান থেকে সয়েল পলিউশন হয়ে থাকে। ডিসচার্জ অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইনটু দ্য সয়েল, বিভিন্ন স্মল লার্জ আর ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রি থেকে, সেটা লিকুইড ওয়েস্ট হতে পারে বা সলিড ওয়েস্ট হতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ থেকে সেই ওয়েস্ট যখন সয়েলে এসে পড়ে তখন সয়েল দূষিত হয়। এগ্রিকালচারাল ফিল্ডে যখন পেস্টিসাইডস বা ফার্টিলাইজার্স ব্যবহার করা থাকে এক্সেস অ্যামাউন্টে, তখন সেখান থেকে সয়েল পলিউশন হয়। ডিফরেস্টেশন অ্যান্ড সয়েল ইরোশন। ডিফরেস্টেশন কাকে বলবো? ধরো কোনো একটা ফরেস্ট রয়েছে, সেই ফরেস্টে যদি আমরা সেখানে সমস্ত গাছ কেটে দিয়ে সেই ফরেস্টটাকে জনশূন্য বা পুরো একদম গাছপালাগুলোকে কেটে দিয়ে গাছপালা শূন্য করে তুলি, তাহলে সেই সমস্ত ইনসিডেন্ট বা সেই পরিবেশটাকে আমরা বলে থাকি বা সেই ঘটনাটাকে আমরা বলে থাকি ডিফরেস্টেশন। এবং এই ডিফরেস্টেশনের জন্য সয়েল দূষিত হয়ে থাকে, সয়েলের মাটির গোড়া আলগা হয়ে যায়, সয়েলের ফার্টিলিটি রিডিউস হয়ে যায়। পার্কোলেশন অফ কন্টামিনেটেড ওয়াটার ইনটু দ্য সয়েল। দূষিত জল যখন সয়েলের মধ্যে দিয়ে পাস করে বা সয়েলের মধ্যে দিয়ে লিচ করে বা সয়েলের মধ্যে দিয়ে সয়েলের সাথে এসে মিশে, তখন তাকে আমরা বা তখনও সয়েল পলিউশন হয়ে থাকে। এরপর দেখে নেব এই যে সয়েল পলিউশন গুলো পড়লাম, এই সয়েল পলিউশনের কি কি এফেক্ট কোন কোন ফিল্ডে দেখতে পাওয়া যায়। প্রথমে দেখে নেব এগ্রিকালচারাল ফিল্ডে আমরা কি কি ক্ষতিকর প্রভাব দেখতে পাই সয়েল পলিউশনের ফলে। রিডিউসড সয়েল ফার্টিলিটি, এই যে কেমিক্যালস ফার্টিলাইজার পেস্টিসাইডস ব্যবহার করার ফলে সয়েলের যে প্রোডাকশন ক্ষমতা সেটা কমে যায়। সয়েলের মধ্যে আমরা জানি নির্দিষ্ট পরিমাণে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই তিনটে এলিমেন্টস রয়েছে, যার জন্য সয়েলের ফার্টিলিটি, ক্রপ ইল্ড ক্ষমতা অনেক ভালো, যার মধ্যে খুব সহজেই সয়েল এই উদ্ভিদ গ্রো করে। কিন্তু এই সয়েল পলিউশনের ফলে এই নাইট্রোজেন ফিক্সেশন করার যে পুরো প্রসিডিওরটা সেটা হ্যাম্পার্ড হয়, সেটা কমে যায় এবং সয়েলের এনপিকে এর পরিমাণও কমে যায়। যেটা বললাম যে সয়েলের মধ্যে নিউট্রিয়েন্টস এর অ্যামাউন্ট সেটা ডিসব্যালেন্স হয়। সয়েলের মধ্যে কিছু বেনিফিশিয়াল উপকারী ফ্লোরা এবং ফনা রয়েছে, আর এই সয়েল পলিউশনের ফলে এই ফ্লোরা ফনার যে আনুপাতিক যে রেশিও সেটাও ডিসব্যালেন্স হয়ে থাকে। ইন্ডাস্ট্রিয়াল এফেক্ট, স্মল, লার্জ এবং ডিফারেন্ট টাইপস অফ ইন্ডাস্ট্রি থেকে যখন কেমিক্যাল ওয়েস্ট এবং কেমিক্যাল ওয়েস্ট ওয়াটার সয়েলের উপর মেশে এবং সেই সয়েলকে পার্কোলেট করে বা লিচড হয়ে যখন সেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার বা গ্রাউন্ড ওয়াটারের সাথে মেশে, তখন কিন্তু তার ক্ষতিকর প্রভাব সয়েলের সাথে সাথে আন্ডারগ্রাউন্ড সয়েল এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটারেও দেখতে পাওয়া যায়। দূষিত মৃত্তিকা বা সয়েল পলিউশন বা দূষিত মাটি যখন কোনো ওয়াটার বডিজে এসে পড়ে বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস বা ন্যাচারাল ডিজাস্টারের ফলে, তখন সেই ওয়াটার বডিজের মধ্যে যে ইকোসিস্টেম নর্মাল যে একটা সাইকেল চলছিল তার ইকোলজিক্যাল ব্যালেন্স বা ইকোসিস্টেম এর চেন ব্রেক হয়। জলের মধ্যে স্যালিনিটি বা লবণাক্তের পরিমাণ বৃদ্ধি পায়।
যে অ্যাকোয়াটিক যে ভেজিটেশন গুলো আছে, যে অ্যাকোয়া প্ল্যান্টস গুলো রয়েছে, সেগুলোর প্রোডাকশন অনেক বেশি কমে যায়। আরবানাইজেশন এফেক্ট, হাউসহোল্ড বা কমার্শিয়াল পারপাসে বা কমার্শিয়াল এরিয়ার মধ্যে যে বিভিন্ন ড্রেন থাকে, যার মাধ্যমে দূষিত জল এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পর পরিবাহিত হয়ে থাকে, সেই সমস্ত ড্রেনে ব্লকেজ দেখা যায় ডিউ টু সয়েল পলিউশন। যে সমস্ত জায়গা থেকে জলকে আমরা পানীয় জল হিসেবে গ্রহণ করে থাকি, সয়েল পলিউশনের জন্য সে সমস্ত জায়গাও দূষিত হয়ে থাকে এবং এর ফলে আমাদের জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের অসুস্থতা পরিলক্ষিত হয়ে থাকে। আরো কিছু এফেক্ট সয়েল পলিউশনের জন্য আমরা দেখে থাকি, যেটা হচ্ছে সয়েলের যে টেক্সচার, সয়েলের যে স্ট্রাকচার, সেটার পরিবর্তন দেখা যায়। সয়েলের মধ্যে ক্লের পরিমাণ বেড়ে যায়, তার মানে যেটাকে আমরা বলি ক্লে আয়নিক স্ট্রাকচার, এবং এর অনেক ক্ষতিকর প্রভাব আমরা আমাদের জনসাধারণের প্রত্যেকদিন জীবনে পরিলক্ষিত করে থাকি। এরপর দেখে নেব এই যে সয়েল পলিউশনকে আমরা কি কি ভাবে কন্ট্রোল করতে পারি। প্রথমেই হচ্ছে যে প্ল্যান্ড অ্যাফরেস্টেশন হেল্পস ইন প্রিভেন্টিং সয়েল ইরোশন। দু তিনটে স্লাইড আগে আমি পড়লাম কজেস অফ সয়েল পলিউশনের ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে কি বললাম, ফরেস্টকে যখন আমরা গাছ শূন্য করে ফেলি, গাছ কেটে সেটাকে পুরো জায়গাটাকে শূন্য করে ফেলি, তখন সেটাকে আমরা বলি ডিফরেস্টেশন। ঠিক তার অপোজিট হচ্ছে কোনো জায়গায় যখন আমরা গাছ লাগাই, তখন তাকে আমরা বলি অ্যাফরেস্টেশন। তাহলে বিভিন্ন জায়গায় আমাদেরকে প্ল্যান মাফিক অ্যাফরেস্টেশন করতে হবে, যেটা আমাদের সয়েল ইরোশন, ভূমিক্ষয়, এটাকে রোধ করবে। কেমিক্যালস, ফার্টিলাইজার, পেস্টিসাইডসের ব্যবহারের পরিবর্তে যদি আমরা বায়ো ফার্টিলাইজার, কিছু ন্যাচারাল পেস্টিসাইডস ব্যবহার করি, তাহলে সয়েল পলিউশনের মাত্রাকে অনেকটা পরিমাণ আমরা মিনিমাইজ করতে পারবো। এই যে আমরা সলিড ওয়েস্ট গুলোকে আমরা ডাম্প করে দিচ্ছি বা পুড়িয়ে ফেলছি, যার জন্য সয়েল পলিউশন, এয়ার পলিউশন হয়ে থাকে, এই ওয়েস্ট গুলোকে যদি আমরা রিসাইকেল করি, তারপরে যদি আমরা রিইউজ করি এবং রিডিউস করি, এই তিনটে প্রসেসের মাধ্যমে, রিসাইকেল, রিইউজ, রিডিউস, এই তিনটে প্রসেসের মাধ্যমে আমরা সলিড ওয়েস্টকে অনেকটা পরিমাণে কমাতে পারি এবং ইনডাইরেক্টলি আমরা সয়েল পলিউশনকেও কমাতে পারবো। কিছু পদক্ষেপ আমাদেরকে সবাইকে অবলম্বন করতে হবে সয়েল পলিউশনকে কন্ট্রোল করার জন্য, এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, তারা যাতে যেখানে সেখানে সলিড ওয়েস্ট বা ইন্ডাস্ট্রিয়াল যে এফ্লুয়েন্ট গুলো থাকে সেগুলো যাতে ডিসচার্জ না করে। আবার প্রপার ডিসপোজাল মেথডস অ্যাপ্লাই করতে হবে প্রত্যেককে। যেমন যে বায়োডিগ্রেডেবল যে সলিড ওয়েস্ট গুলো রয়েছে, যেগুলো কিনা মাটিতে মিশে যায়, সে সমস্ত ওয়েস্ট গুলোকে কম্পোস্টিং করতে হবে। নন বায়োডিগ্রেডেবল সলিড ওয়েস্ট, যেগুলো কিনা মাটিতে মিশে যায় না, অ্যাজ ফর এক্সাম্পল প্লাস্টিক, সেগুলোকে ইনসিনারেশন পদ্ধতিতে কন্ট্রোল করলে আমরা সয়েল পলিউশনকে সামগ্রিকভাবে কন্ট্রোল করতে পারবো। এরপর আমরা দেখে নেব এই যে সয়েল পলিউশনের জন্য আমাদের কিছু কম সময়ের জন্য কিছু ডিজিজ বা সিমটমস দেখতে পাওয়া যায়। শর্ট টার্ম ডিজিজ যেমন হচ্ছে মাথা ধরা, বমি বমি ভাব, বুকে ব্যথা, সর্দি কাশি, লাংয়ের প্রবলেম, মোটা হয়ে যাওয়া, স্কিনের র্যাশ, চোখে বিভিন্ন ধরনের ইনফেকশন। আর লং টার্ম ডিজিজ যদি আমরা দেখি ডিউ টু সয়েল পলিউশন, তাহলে দেখব ক্যান্সার, নার্ভাস সিস্টেম ড্যামেজ, নিউরোমাস্কুলার ব্লকেজ, কিডনি লিভার ড্যামেজ, এই জাতীয় ডিজিজ দেখতে পাওয়া যায়। আশা করি তোমাদের সয়েল পলিউশনটা খুব সহজ ভাষায় তোমাদের সিলেবাসে যেটুকু রয়েছে সেটুকু কভার করাতে পারলাম বা তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি কোনো স্লাইডে, কোনো স্পেলিংয়ে, কোনো ল্যাঙ্গুয়েজে কোনো রকম কোনো অসুবিধে থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবে।